আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ মাইনুল ইসলাম জাপান থেকে এই ভিডিওটি করছি। আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব জাপানের কৃষকরা কিভাবে বিভিন্ন ধরনের শাকসবজি উৎপাদন করে। তো আমি এখন যেই প্রজেক্টের সামনে দাঁড়ায় আছি, এখানে মূলত বাঁধাকপি লাগানো হইছে। সো এটাই আপনাদেরকে দেখাবো যে আসলে জাপানের কৃষকরা কতটা অর্গানাইজড ওয়েতে এই বাঁধাকপি এখানে চাষাবাদ করছেন। তো আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তাহলে আশা করি অনেক নতুন কিছু আপনারা জানতে পারবেন। আপনাদেরকে আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার আপনাদেরকে একটু শেয়ার করি। সেটা হচ্ছে এই সকল কৃষি প্রজেক্টগুলোর মালিক সাধারণত জাপানিজ, কিন্তু এই সকল প্রজেক্টগুলোতে হচ্ছে যে সকল শ্রমিকরা কাজ করে তারা কিন্তু বেশিরভাগই বাংলাদেশ, ইন্ডিয়া, চায়না, ভিয়েতনাম, ফিলিপাইন, ইন্দোনেশিয়া এই সকল দেশ থেকে কিন্তু জাপানে এসে এই সকল প্রজেক্টে কাজ করে। এবং বাংলাদেশের থেকে অনেকেই আসে এসএসডব্লিউ ভিসাতে, যারা জাপানে আসে তারা কিন্তু এই ধরনের প্রজেক্টে কাজ করে। এসএসডব্লিউ ভিসার একটা ক্যাটাগরি আছে, সেটা হচ্ছে ফার্মার ক্যাটাগরি। ওই ফার্মার্স ক্যাটাগরিতে কিন্তু যারা আসে তারা কিন্তু এই প্রজেক্টগুলোতে মূলত কাজ করে। বাংলাদেশ থেকে অনেকে আছে। এই আমি এখন যেখানে আছি এখান থেকে একটু দূরেই একটা প্রজেক্ট আছে, ওখানে অনেক বাংলাদেশি কাজ করতেছে। তো আপনারা দেখতেছেন যারা এখানে কাজ করে সবাই কিন্তু বিদেশি, এখানে কিন্তু জাপানিজ কেউ এই সকল প্রজেক্টে কাজ করে না। তো ভালোভাবে ভাষা শিখতে পারলে আপনারাও কিন্তু জাপানে এসে এই ধরনের কাজ করতে পারবেন। এদের কিন্তু ইনকাম অনেক ভালো। আপনার এরা 1,90,000 থেকে শুরু করে হচ্ছে 2,20,000, 2,30,000 টাকা পর্যন্ত এরা এখানে ইনকাম করে। এখানে ছেলে মেয়ে, ওই যে এটা একটা মেয়ে, তো এখানে ছেলে মেয়ে সবাই কিন্তু এই ধরনের প্রজেক্টগুলোতে কাজ করে। এটা যে হারভেস্টিং হবে, তো এই জন্য হচ্ছে এই যেগুলো এখানে কোপা হয়েছিল আর কি, যে ধরনের পাইপগুলো, এগুলো এখন সব উঠানো হচ্ছে। কাজ আসলে এই কাজগুলো কিন্তু খুব একটা কঠিন যে তাও না, আবার খুব একটা সহজ যে তাও না, কঠিনও আছে ভালোই, কিন্তু করা যায়। এই ব্রাদার, হোয়ার আর ইউ ফ্রম? হোয়ার আর ইউ ফ্রম? Indonesia. ইন্দোনেশিয়া? Ah, আর ইউ মুসলিম? Muslim. আসসালামু আলাইকুম। Waalaikumsalam. যে কাজ করতেছে, প্লিজ ক্যান আই চেক ইট? আপনারা দেখতেছেন এটা কিন্তু একটা মোটর, মানে এই গরমেও ওনারা কিন্তু এই ধরনের ড্রেসগুলো পরে কাজ করতে পারতেছে। এখানে একটা ফ্যান আছে, ওই পাশে আরেকটা ফ্যান আছে। তো এখান থেকে বাতাস ঢুকতেছে আর ওই পাশের যে ফ্যানটা ওইটা থেকে বের হয়ে যাচ্ছে। তো এই জ্যাকেটগুলো যদি পরে, এগুলো কিন্তু পরলে খুব একটা গরম লাগে না। আসলে এই জ্যাকেটগুলো পরে কিন্তু ভালোই কাজ করা যায়। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে যে সুন্দরভাবে সেফটি মেনটেন করে এখানে কাজ করা হয়। তো হ্যাঁ, গরম আছে, বেশ গরম পড়ছে এখন, কিন্তু আসলে ওই রকম প্রোটেকশন নিয়ে কাজ করলে খুব একটা কষ্ট হয়ও না। অনেক বাংলাদেশি আছে এখানে জাপানে এসে এই ধরনের কাজগুলো করে। কারণ একটা ইন্দোনেশিয়ার একটা মেয়ে যদি এই কাজ করতে পারে, আমার মনে হয় যে বাংলাদেশি ছেলেরা এটা কোনো ব্যাপারই না বাংলাদেশের ছেলেদের কাছে। আর এসএসডব্লিউ ভিসায় আসতে কিন্তু বেশি টাকা লাগে না, আপনার অনেক অল্প টাকায় আসা যায়। ভালোভাবে জাপানি ভাষা শিখে N4 পর্যন্ত শিখলে এসএসডব্লিউতে অ্যাপ্লাই করা যায়। 2 বছরের ভিসা দেয়, 2 বছরে ভিসা নিয়ে এদেশে এসে এই ধরনের কাজগুলো করা যায়। হ্যালো ব্রাদার, হোয়ার আর ইউ ফ্রম? China. চায়না? নিহাও মা। উনি হচ্ছে চায়না থেকে আসছেন, সেটা কাজ করতেছেন। অনেক লোক এখানে কাজ করে, অনেক লোক। আমি আমি এটা একটা জিনিস বলবো, সেটা হচ্ছে যে আপনারা বাংলাদেশ থেকে এসএসডব্লিউ ভিসাতে জাপানে আসেন, এসে আপনারাও কাজ করেন। 2 বছর যদি এই কাজগুলো করেন, শুধু যে কাজ করে টাকা ইনকাম করতে পারবেন তা কিন্তু না। আপনারা কিন্তু এই কাজটাও শিখতেছেন। এই কাজ শিখে কিন্তু আপনারা বাংলাদেশে যেও নিজেরাও কিন্তু এই ধরনের প্রজেক্ট করতে পারবেন। কারণ 2 বছরে আপনার যে টাকা সেভিংস হবে এই টাকা দিয়ে, এবং এক্সপিরিয়েন্স নিয়ে যাচ্ছেন, এই এক্সপিরিয়েন্স দিয়ে কিন্তু আপনারা বাংলাদেশেও এই ধরনের কাজগুলো করতে পারবেন। আপনারা এখন বাঁধাকপিগুলোর যে অবস্থাটা দেখতে পাচ্ছেন, এটা মূলত হারভেস্টিংয়ের সময়। এই প্রজেক্টের 3 ভাগের 1 ভাগ বাঁধাকপি ইতিমধ্যে কাটা হয়ে গেছে। আর
বাকি যেগুলো আছে এগুলো হয়তো এক সপ্তাহের ভিতরে হচ্ছে কাটা হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন বাঁধাকপি ইতিমধ্যে বড় হয়ে গেছে। তো এটা হচ্ছে এখনই মানে একদম পারফেক্ট টাইম হারভেস্টিং করার। তো এটা কিন্তু ইতিমধ্যে বড় হয়ে গেছে। আর আপনাদের আরেকটা জিনিস দেখাই, এই যে মানে পুরো ক্ষেতের ভিতরে হচ্ছে এই ধরনের প্লাস্টিকের পাইপ দেওয়া আছে। সম্পূর্ণ এই প্রত্যেকটা সব জায়গাতে এরকম প্লাস্টিকের পাইপ দেওয়া, কারণ হচ্ছে এই পাইপের উপরে একটা পলিথিন দিয়ে এটা কভার করা ছিল। কারণ জাপানে যেহেতু প্রচুর তুষারপাত হয়, এই তুষারপাত হওয়ার কারণে কিছুদিন আগে এই ধরনের মানে যখন এটা হচ্ছে লাগানো হয়েছিল তখন এই সম্পূর্ণ এই প্রজেক্টটা হচ্ছে এরকম বিভিন্ন ধরনের পলিথিন ব্যাগ দিয়ে এটা কভার করা ছিল, যাতে বাঁধাকপিগুলো নষ্ট না হয়। আর প্রজেক্টগুলো আসলে যেহেতু অনেক বড় হয়, যার জন্য এখানে হচ্ছে বিভিন্ন ধরনের হেভি ইকুইপমেন্ট ইউজ হয়, এক্সকাভেটর থেকে শুরু করে বিভিন্ন ধরনের ট্র্যাক্টর বা বিভিন্ন ধরনের ইকুইপমেন্টগুলো ইউজ হয়। এই জায়গাটা হচ্ছে মানে এটা ইতিমধ্যে হারভেস্টিং করা শেষ। তো ফসল কাটার পরে এখানে আসলে খুব একটা মানে সময় ওয়েস্ট হয় না, খুব তাড়াতাড়ি হচ্ছে এগুলোকে আবার নতুন করে ট্র্যাক্টর দিয়ে একদম, কিন্তু দেখেন এখনও এই সাইডে এখনও কিন্তু এগুলো কাটা হয় নাই, কিন্তু এই পাশটা এতটুকু জায়গা কাটা হয়েছে, সাথে সাথে এগুলো একদম পরিষ্কার করে ফেলা হয়েছে এবং নতুন অন্য কোনো একটা শাকসবজি এখানে হয়তো লাগানো হবে, এই জন্য এই জায়গাটা কিন্তু প্রস্তুত করা হচ্ছে। আর এই যে এগুলো হচ্ছে সেই প্লাস্টিকের পাইপ যেগুলো দিয়ে হচ্ছে এগুলোকে কভার করা থাকে। এটা অনেক বড় প্রজেক্ট। এখানে আসলে মানে অনেক বেশি হচ্ছে শাকসবজি উৎপাদনের জন্য এরকম বড় বড় প্রজেক্ট হচ্ছে জাপানে অনেক আছে। আমি যেখানেই যাই সেখানেই দেখি যে এরকম কৃষিকাজ হচ্ছে জাপানে। তো এগুলো ভালো লাগে। আর বাংলাদেশেও তো প্রচুর কৃষি জমি আছে। আমার মনে হয় যে বাংলাদেশেও এই ধরনের এইভাবে যদি চাষাবাদ করা শুরু হয়, আমার মনে হয় বাংলাদেশে কৃষি বিপ্লব হয়ে যাবে। আর আরেকটা জিনিস হচ্ছে আপনারা একটু খেয়াল করলে দেখবেন যে এখানে কিন্তু এই যে বাঁধাকপিটা কাটার পরে বাঁধাকপির যে পাতাগুলো আছে, বাঁধাকপির যে গাছটা ছিল, সেগুলো কিন্তু ট্র্যাক্টরের সাহায্যে একদম মাটির সাথে মিশিয়ে দেওয়া হচ্ছে। এটা কিন্তু কম্পোস্ট সার। তো এই হচ্ছে এই এখানে খুব বেশি আসলে কৃত্রিম সার ইউজ হয় না বললেই চলে। এখানে এই যে সবাই এই যে এখানে এই কম্পোস্ট সারের জন্য এইগুলো এই যে এগুলা আপনার বাঁধাকপির যে গাছগুলো, এগুলোকে কিন্তু মাটির সাথে মিশিয়ে দেওয়া হচ্ছে। এই যে সাথে সাথে এই ট্র্যাক্টরটা দিয়ে এটা করা হচ্ছে। এই ক্ষেত্রে এটা হারভেস্টিং হয়ে গেছে, একদম পুরোটা ক্লিয়ার। হয়তো 1 থেকে 2 দিনের ভিতরে এই জায়গাটা আবার একদম নতুন করে কৃষি কাজের জন্য এটা উপযোগী করা হবে। জাপানের এই কৃষি প্রজেক্টগুলোর সবচেয়ে সুন্দর দিকটা হচ্ছে তাদের এগুলোর ব্যবস্থাপনার যে কৌশল, যেটা এটা অনেক সুন্দর। কারণ তাদের প্রতিটা জিনিসের একটা সময় আছে, সময় অনুযায়ী, যেমন একটা নির্দিষ্ট সময় এগুলোকে চাষাবাদ করা, এটাকে নির্দিষ্ট সময় সার দেয়া, পানি দেয়া, তারপরে হচ্ছে আবার এর ফসলটা যখন তৈরি হয় তখন আবার এগুলোকে হারভেস্টিং করা, তারপরে আবার সেই যে জায়গাটাকে আবার নতুন করে নতুন কোনো ফসলের জন্য প্রস্তুত করা, এই জিনিসগুলো হচ্ছে তারা মানে ফেলে রাখার মানে কোনো সুযোগ নাই, একদম সময় মতো তারা এগুলোকে মেনটেন করে। এই জিনিসটাই হচ্ছে সবচেয়ে সুন্দর ব্যাপার। মানে কোনো একটা জায়গা তারা ফেলে রাখে না, কোনো সময় মানে তারা সময়কে মূল্য দেয়। তো যার জন্য তারা আসলে এতটা অর্গানাইজড ওয়েতে এই চাষাবাদটা করে এবং দেখতেও ভালো লাগে, এবং তারা কিন্তু বেশ লাভবান হচ্ছে এই কারণে। আর বাংলাদেশে একটা সমস্যা হচ্ছে যে, হ্যাঁ সব জায়গায় না, কিছু জায়গার কথাই বলবো, কিছু জায়গাতে হচ্ছে যে চাষাবাদ হয়, চাষাবাদ করে, তারপরে অনেক জায়গা আছে যে পতিত পড়ে থাকে জায়গা জমি। সো সব জায়গায় আসলে চাষাবাদও হয় না। আর চাষাবাদ হওয়ার পরেও তারা হচ্ছে সঠিক নিয়মে হচ্ছে এই ফসল চাষ করতেও পারে না, এগুলোকে সঠিকভাবে যে বাজারজাত করবে সেইখানেও তাদের অনেক সমস্যা আছে। আপনারা হচ্ছে আপনাদেরকে একটা জিনিস হচ্ছে দেখাইতে পারি নাই, একটা এখানে একটা সাইডের একটা প্রজেক্ট আছে, ওখানে হচ্ছে কিছু
বাঁধাকপি হচ্ছে কাটা হয়ে গেছে। তো কাটার সাথে সাথে হচ্ছে একটা কোম্পানি থেকে গাড়ি আসছে, এসে এগুলোকে সব নিয়ে যাচ্ছে। মানে একদম মানে টাইম টু টাইম সব কিছু মানে পারফেক্ট ওয়েতে, আসলে কোনো সময় অপচয়ের কোনো সিস্টেম নাই। তো এইটাই ভাল লাগে। এবং আমার মনে হয় যে বাংলাদেশে যদি এভাবে করা যায়, এটা আমার মনে হয় যে বাংলাদেশের কৃষকরা অনেক লাভবান হবে, আমরাও অনেক অল্প টাকায় হচ্ছে শাকসবজি খাইতে পারবো। জাপানে অনেক বাংলাদেশি ইউটিউবার আছেন, তারা হচ্ছে জাপানের বিভিন্ন জিনিসপত্র নিয়ে আসলে ভিডিও বানায়। যেমন ধরেন জাপানের সুন্দর জায়গা, জাপানের হাজার ধরনের খাবারের ভ্যারাইটি আছে, সেগুলো নিয়ে হচ্ছে রিভিউ করতেছে। তো এগুলো ঠিক আছে, এগুলো মানুষের দেখার দরকার আছে। বাংলাদেশের মানুষের জাপানের খাবার কেমন, জাপানের সুন্দর জায়গাগুলো আসলে দেখতে কেমন, সেগুলো ভিডিওর মাধ্যমে তারা দেখতে পারে, এটা ভালো, আমি এটা সাপোর্ট করি। কিন্তু আমার কাছে আরও যেটা বেশি ইম্পর্টেন্ট মনে হয় সেটা হচ্ছে ধরেন জাপানে কিভাবে কৃষকরা শাকসবজি উৎপাদন করে, কিভাবে জাপানে এই যে কয়দিন আগে আমি একটা ভিডিও করলাম, জাপানে কিভাবে সৌর প্যানেল স্থাপন করে তারা কিভাবে টাকা ইনকাম করতেছে। এই জিনিসগুলো তো আসলে বাংলাদেশে নাই, তাই না? বাংলাদেশে আছে হয়তো স্বল্প পরিসরে। সো আমার কাছে মনে হয় এই ধরনের ভিডিওগুলো যদি আরও বেশি করে করা যায়, আমার মনে হয় যে বাংলাদেশের মানুষের কিছুটা হলেও উপকার হবে। আপনারা হয়তো অনেকেই কৃষি প্রজেক্ট করবেন না, অনেকেই হয়তো সৌর প্যানেলের কোনো প্রজেক্ট আপনাদের প্রয়োজন নাই, কিন্তু আপনারা যদি ধরেন এটা শেয়ার করে দেন, হয়তো আরেকটা মানুষ এটা করবে। কিছু মানুষও যদি এই ধরনের কিছু একটা বাংলাদেশে তৈরি করে, আমার মনে হয় বাংলাদেশের কিছুটা হলেও উন্নতি সম্ভব। তো আমি এরপরে আরও অনেক ব্যাপার আছে, অনেক জিনিস আছে যেগুলো জাপানে আছে, বাংলাদেশে নাই। আমি এই জিনিসগুলো চেষ্টা করব, এগুলো নিয়ে ভিডিও করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সো আমার এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন আর শেয়ার করবেন, আর আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আমার ভিডিওগুলো দেখবেন আশা করি। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।